সবচেয়ে কম পুঁজিতে সবচেয়ে বেশি লাভ পাওয়ার মতো একটা সেক্টর হচ্ছে এই স্মার্ট এগ্রিকালচার। যারা শিক্ষিত সচেতন মহল তাদের জন্য হচ্ছে স্মার্ট কৃষি। কোনো বাধাই বাধা না। যদি আপনি উদ্যোক্তা হতে চান, আপনার জেদি হতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। দিন শেষে আপনিই জয়ী। কৃষি প্রধান বাংলাদেশ, যথেষ্ট সম্ভাবনার জায়গা রয়েছে কৃষিতে, কিন্তু গতানুগতিক কৃষির বাইরে স্মার্ট কৃষি নিয়ে কাজের উদ্যোগ তেমন দেখা যায় না। তবে সম্প্রতি শিক্ষিত তরুণরা কৃষির দিকে ঝুঁকছে। আজ আমরা একজন সফল কৃষি উদ্যোক্তাকে পেয়েছি, যিনি একাধারে একজন কৃষি উদ্যোক্তা এবং অসংখ্য কৃষি উদ্যোক্তা তৈরি করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা পরিচিত হতে চাই তার সাথে, কিছু কথা জানতে চাই, গল্প করতে চাই। সামিউল ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি এখন কি করছেন? আপনার পরিচয়টা যদি দিতেন। আচ্ছা, আমার নাম তো সামিউল, এটা বলা হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে আমি একজন এগ্রি এন্টারপ্রেনার, মানে কৃষি উদ্যোক্তা যেটাকে বলা হয়। তো কৃষি উদ্যোক্তা বলতে ধরেন গতানুগতিক যে কৃষি বা কৃষক এর বাইরে একটু, এখন আধুনিক কৃষি বলতে বোঝানো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কৃষি, অর্থাৎ গতানুগতিক যে কৃষি আছে এই কৃষির বাইরে যে জায়গাতে আমি টাকা ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন আসবে, অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে তুলনা। এখানে আপনি র মেটেরিয়াল ঢুকে দিচ্ছেন, ওই সাইড থেকে আপনি ফিনিশ প্রোডাক্ট পাচ্ছেন। সো এই আমার পরিচয় বলতে আমি হচ্ছে একজন স্মার্ট কৃষক, এবং আমার সারা বাংলাদেশে এগ্রোয়ানের মাধ্যমে আমরা আধুনিক কৃষিটাকে এবং আধুনিক কৃষির মাধ্যমে এই স্মার্ট কৃষক তৈরি করছি। এটাই আমি। আপনি পড়াশোনা শেষ করেছেন, আপনি চাইলে কোনো চাকরি করতে পারতেন, সেই জায়গা থেকে আপনি কৃষি পেশাটা বেছে নিলেন কেন? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার যে কোনো মাইন্ডের ব্যাপার, হ্যাঁ, যে কোনো মানুষের ক্ষেত্রে যে এক একজন মানুষ এক একভাবে চিন্তা করে। তো আমিও একসময় চাকরি করেছি, আর চাকরি হচ্ছে আমার অভিজ্ঞতা। আসলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আর স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আপনার নলেজ, আর দেন হচ্ছে আপনার বিজনেস। তো আমার সেই জায়গা থেকে যত আমি জব করেছি, আমি এগ্রিকালচার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগ পর্যন্ত কিন্তু আমি জব করতাম, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কিন্তু আমি জব করেছি। দেন হচ্ছে আমার এই যে 10 থেকে 12 বছরের যে ক্যারিয়ার, দেন আমার এই যে 3 বছর হচ্ছে আমার এগ্রোওয়ান প্রতিষ্ঠানের নাম। এখানে এসে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা জায়গায় একটা গ্যাপ থাকতো। যে আমি যখন কোনো প্রতিষ্ঠানে জব করেছি, সিড কোম্পানি শুধু সিড বিক্রি করে, ফার্টিলাইজার কোম্পানি শুধু ফার্টিলাইজার বিক্রি করে, আবার পেস্টিসাইড কোম্পানি শুধু পেস্টিসাইড বিক্রি করে। অ্যাকচুয়ালি আমাদের যে নিড, কৃষক বা উদ্যোক্তাদের যে নিড, সেই নিডটা যখন আমি জানতে পেরেছি, সারা বাংলাদেশে আমি সার্ভে করেছি, ঘুরেছি, তো সেই জায়গা থেকে যখন মনে হয়েছে যে একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আমাকে কাজ করতে হবে, তখন আমার এই এগ্রিকালচার আসে, এবং সেটাতে আধুনিক কৃষি যেটা বলে সেইটাতে আসে। এবং বেসিক্যালি হচ্ছে আধুনিক কৃষি তো শুধু মুখে বললেই তো হবে না, এখানে হচ্ছে প্রয়োগটা দেখানো। তো এই বেসিক যে জিনিস, যে আপনি কেন উদ্যোক্তা হবেন, কিভাবে হবেন, সব জায়গায় মিলিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হবেন। যেটা উদাহরণ আমি, ধরেন আপনি আমাকে কৃষক হিসেবে চিনতে পারেন, আপনি উদ্যোক্তা হিসেবে চিনতে পারেন। যে জায়গাতে আমি চিন্তা করেছি যে ব্যবসা এমন হওয়া উচিত যে জায়গাতে আমি টাকা ঢোকাবো, ঠিক টাকার আবার রিটার্নও আসতে হবে। তো এই কারণে আসলে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি তো জানেন আপনি, যে জায়গাতে একটা বীজ ফেলালে গাছ হয়ে যায় এবং সেই গাছ থেকে ফলও হয়। তাহলে যদি এত সম্ভাবনাময় একটা জায়গা যদি হয়, যে বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে মাটি নাই, তারা অন্যান্য র ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে চারা তৈরি করে বা গাছ তৈরি করে, সেই জায়গাতে বাংলাদেশের সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনার জায়গায় যেখানে আমরা সবাই খাইতে হয়, পড়তে হয়, ঘুমাইতে হয়, ইন্ডাস্ট্রি চিন্তা করলে কৃষির সাথে রিলেটেড চিন্তা করতে হয়, তাহলে এমন একটি জায়গায় আপনি কৃষি বাদে যাবেন কোথায়? আর এই থিঙ্কিং থেকে যেহেতু আমি এই সেক্টরে পড়াশোনা এবং জব করেছি, আর তাই ব্যবসা হিসাবে এই কৃষিতে আসা। সামিউর ভাই, আপনার কাছে কি মনে হয় এই বাংলাদেশের কৃষি উন্নয়নে এবং কর্মসংস্থানের জন্য কৃষিতে কাদের আসা উচিত? আপনি দেখেন, যেখানে বললাম যে বাংলাদেশের কৃষি হচ্ছে সম্ভাবনাময় একটা সেক্টর, তো সম্ভাবনাময় সেক্টরে অবশ্যই আপনি জ্ঞানী, মেধাবী এবং সচেতন মহলেরই আসা উচিত। কারণ হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি চিন্তা করেন, বিজনেস চিন্তা করেন, অথবা হচ্ছে জব চিন্তা করেন, যেটাই করেন না কেন, এরা ভালো করে কারা? যারা সচেতন, একটু জ্ঞানী, একটু পরিশ্রমী অথবা মেধাবী, এই তো, বা শিক্ষিত একটা মহল। তো আমরা এই কৃষি এতটাই সায়েন্টিফিক একটা সেক্টর, যে জায়গাতে একটা জায়গায় ভুল করবেন তো লস খেয়ে যাবেন। তো এই জায়গাতে আপনি অবশ্যই যদি ক্যারিয়ার চিন্তা করেন, কর্মসংস্থান চিন্তা করেন, বাংলাদেশের যেখানে প্রত্যেক বছরে 62% মানে গ্র্যাজুয়েট যারা বের হয় তাদের মধ্যে বেকার থাকে, তো এত পার্সেন্ট বেকারদের কর্মসংস্থান আপনি কোথায় দেবেন? বাংলাদেশের এগ্রিকালচার সম্ভাবনাময় একটা সেক্টর, যে জায়গাতে এই যে শিক্ষিত তরুণ অথবা সচেতন মহল যদি আসে, তারা ভালো করতে পারে। কারণ হচ্ছে এখানে সচেতনতা ছাড়া
জ্ঞানী মানুষ ছাড়া এই সেক্টরে লাভ করা সম্ভব না। আর এটার চিত্র কিন্তু আমরা জানি। এই যে কৃষি যে পিছিয়ে থাকা, অবহেলিত যে একটা সেক্টর, এটার মেন কারণটা হচ্ছে কৃষি সেক্টরটা আছে কার হাতে? তাদের নলেজ নাই, তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, তারা সচেতন না। আর যে কারণে কিন্তু এই সেক্টরের ডেভেলপমেন্টটা নাই। সো আমরা যদি শিক্ষিত সচেতন মহল এই সেক্টরে ইনভেস্ট করতে পারি, খুব কম পুঁজি ইনভেস্ট করা হয়, তাহলে এই সেক্টরে একটা বিস্ফোরণ ঘটবে, স্থায়ী কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশের সম্ভাবনাকে একটা কাজে লাগানোর মতো একটা সেক্টর হচ্ছে এই এগ্রিকালচার। বা এখানে যদি বলি, এগ্রিকালচার সব সেক্টর না, আধুনিক কৃষি বা আমরা যেটা হাই ভ্যালু ক্রপস নিয়ে কাজ করছি, উচ্চ মূল্যে যে ফসল আছে, এইটা যেটা প্রত্যেক বছরে যে কি পরিমাণ টাকা আমাদের ইম্পোর্ট করতে হয়, যেমন ক্যাপসিকাম আছে, টমেটো আছে, রকমেল আছে, এই যে হাই ভ্যালু ক্রপসগুলো, এগুলো কিন্তু বাইরের দেশ থেকে বাংলাদেশে ঢোকে। অথচ আমরা কিন্তু বাংলাদেশের সচেতন শিক্ষিত মেধাবী ছেলেপেলে এগুলো প্রোডাকশন করে আমরা কিন্তু একটা স্থায়ী কর্মসংস্থান তৈরি করতে পারি, যে মানে যা বাংলাদেশের যে কোনো সেক্টরে চাইতে লাভজনক। আপনি বলছেন শিক্ষিত তরুণদের কৃষি পেশায় আসার জন্য, জি। কিন্তু আমাদের সমাজ বা পরিবার কৃষি পেশাটাকে বাঁকা চোখে দেখে এবং প্রত্যেকটা তরুণ চায় একটা সম্মানের পেশা। তো সেই জায়গা থেকে পরিবার, সমাজ সব কিছু ঠিক রেখে সম্মানের বিষয়টাও কিভাবে ওভারকাম করা যায়? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে আমরা সবসময় মানে যা ঘটছে তার দিকে তাকাই, যা ভালো হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা পছন্দ করি, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি না, আমরা হচ্ছে নতুন সৃষ্টিটাকে পছন্দ করি না। এটা হচ্ছে আমাদের সামাজিক প্রবলেম, বাট যারা নতুন সৃষ্টি করতে যাচ্ছে, নতুনভাবে আসতে, তাদের প্রবলেম না। তো এখানে যে দরকার সেটা হচ্ছে যে আমরা যদি কৃষির থেকে একটা ইনকামটা আনতে পারি, আপনি সামাজিক যে সম্মানের কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা যদি দেখি যাদের টাকা বেশি আছে, টাকা আছে, তাদের সম্মান। সো আপনি যখন কৃষি পেশা থেকে টাকা আর্ন করতে পারবেন, ইনকাম বাড়াতে পারবেন এবং দেখবেন যে আপনাকে সবাই ফলো করছে, তখন কিন্তু সমাজ বলেন, পরিবার বলেন, আর বন্ধুবান্ধব বলেন, সবাই আপনার পিছনে আসবে। এখানে মেন যে প্রবলেম আমাদের কৃষি বলতে আমরা জানি যে ওই যে আমাদের বাপ চাচা বা যারা সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ, যারা পড়াশোনা জানতো না অথবা যাদের অন্য কোনো সেক্টরে কর্মসংস্থান হয়নি, তাদেরকে আমরা চিন্তা করি। তো এই জায়গাতে থেকে আসলে তাদের হাতে টাকা থাকে না, তারা ওই জাস্ট ধানের বীজ লাগালো বা গম লাগালো বা ভুট্টা লাগালো, যাই লাগাক, মানে জাস্ট করতে হবে করে, মানুষের জন্য করে, নিজের জন্য কেউ করে না। তারা যদি একবার ভাবতো যে তারা কার জন্য কাজ করে, তাহলে সেই দিনে তারা কাজ ছেড়ে দিত। যারা ধান চাষি, 1 বিঘা জমিতে ধান চাষ করতে খরচ হয় 20 থেকে 25,000 টাকা, অথচ 4 মাস পরে তার ওই ধান থেকে যে ইনকামটা আসে সর্বোচ্চ 30 থেকে 35,000 টাকা। তাহলে আপনি এখন বলেন যে আপনি একজন মানুষ, যে আপনার প্রত্যেক দিন আপনি এই যে জমিতে যাচ্ছেন, চাষ দিচ্ছেন, দেখাশোনা করতেছেন, আপনার নিজের একটা শ্রমের দাম আছে। তো ওই জায়গা থেকে দেখা যায় যে আমাদের যে কৃষক আমরা জানি বা কৃষি কাজের সাথে যে মানুষগুলো আছি, তাদের হাতে টাকা থাকে না, তাদের কোনো ইনকাম থাকে না। যখন এই টাকা বা ইনকাম যখন থাকে না, সামাজিকভাবে আপনি তখন অবশ্যই মর্যাদা পাবেন না, কারণ আপনার ড্রেস আপ থাকে হয় সিরা গেঞ্জি অথবা পায়ে স্যান্ডেল থাকে না। এটা হচ্ছে আমাদের কৃষকের চিত্র। আর এই কারণে এই সেক্টরে আমরা যখন নামতে যাচ্ছি, শিক্ষিত সচেতন মহল, তখন পারিবারিক সামাজিকতা বা বন্ধুবান্ধব সবাই আমাদেরকে বাঁকা চোখে দেখছে। বাট এই চিত্র কিন্তু আপনি চেঞ্জ দেখতে পাবেন। আপনি যদি আমার কথা বলেন, আমি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি এগ্রিকালচারে ভালো করছি, আমার প্রতিষ্ঠানে 50 থেকে 60 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি সারা বাংলাদেশে যে শিক্ষিত মানুষদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে যে উদ্যোক্তা হওয়া যায় এবং সেখান থেকে ভালো করছে, এই জিনিসগুলো কিন্তু আমিই উদাহরণ। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে কে কী বলল তার বাইরে যে আপনি নতুন করে সৃষ্টি করেন, ভালো আপনার জ্ঞান এবং মেধাকে খাটান এবং পরিশ্রম করেন, লেগে থাকেন, আপনার সফলতা আসবে। আর আমাদের যারা এই যে শিক্ষিত সচেতন মহল অথবা যারা কৃষিতে আসতে চায়, তাদের এই জিনিসটাকে প্রথমে মাথা থেকে আউট করতে হবে, সমাজ, পরিবার এবং বন্ধুবান্ধব কী ভাবছে, দেন আপনি কাজে লাগেন, আপনার সফলতা আসবে। সবচেয়ে সম্ভাবনাময় একটা সেক্টর হচ্ছে এগ্রিকালচার। আমরা তো সবাই স্বাধীনতা পছন্দ করি। চাকরির বাইরে গিয়ে কৃষি সেক্টরটাতে নিজেকে কতটা স্বাধীন মনে করেন আপনি? আচ্ছা, স্বাধীন আমাদের হচ্ছে রক্তে স্বাধীনতা, কারণ হচ্ছে আমরা স্বাধীন বাঙালি, আমরা চাই যে স্বাধীনভাবে জীবনযাপন করতে। আর ভাষাগত স্বাধীনতার কারণে কিন্তু আমি এখন বাংলা ভাষায় কথা বলছি। সো এটা আমাদের রক্তের ব্যাপার। তো আমি একজন নিজে কৃষি উদ্যোক্তা হিসাবে যেটা বিশ্বাস করি যে বাংলাদেশে মানে আমরা স্বাধীন মানুষ, স্বাধীন ভাষায় কথা বলি, কিন্তু আমরা পরাধীনভাবে আমরা জীবনযাপন করতে চাই। এটা হচ্ছে আমাদের সবার টেন্ডেন্সি যে আমরা চাকরি চাই। চাকরি মানে কিন্তু পরাধীন, এটা আপনাকে ভাবতে হবে। তো সেই জায়গা থেকে আমি নিজেকে মনে করি সম্পূর্ণ স্বাধীন, কারণ হচ্ছে এখানে আমার ইচ্ছা শক্তি, আমার চেতনা,
আমার কর্মপন্থা, আমার হচ্ছে ড্রিম এবং আমার কাজ সবই স্বাধীন। তো আপনি উদ্যোক্তা যখন হবেন, আর সেটা যদি হয় কৃষি উদ্যোক্তা, তাহলে সম্পূর্ণভাবে আপনি স্বাধীন একটা পেশা হচ্ছে কৃষি। আর আমরা যদি আমাদের যারা ইয়াং আছে অথবা যারা শিক্ষিত সচেতন আছে তাদের জন্য যেটা কথা, একটাই মেসেজ, আপনি যদি স্বাধীন লিভ লাইফ চান, যে কারো কাছে যাবেন না, কারোর সাথে আপনি গন্ডগোল করবেন না, শতভাগ হালাল পেশা যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে সেটা এগ্রিকালচার। এখানে শতভাগ স্বাধীনতার সাথে আপনার নিজের সর্বোচ্চ প্রয়োগ করে মেধা এবং জ্ঞান এবং পরিশ্রম করে কিন্তু আপনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন। একমাত্র সেক্টর হচ্ছে স্মার্ট কৃষি। তরুণরা যদি স্মার্ট কৃষিতে আসতে চায় তাহলে কেমন বিনিয়োগ দরকার এবং ঝুঁকিটা কেমন তাদের? ব্যাপারটা হচ্ছে যে আপনার বিজনেস প্ল্যানিংটা কেমন, আপনি কত বড় প্ল্যানিং নিয়ে নামতে যাচ্ছেন, ঠিক সেইভাবে আপনাকে বিনিয়োগটা করতে হবে। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সবচেয়ে কম পুঁজির কম সময়ে যদি আপনি বলেন যে ব্যবসা কোনটা, তাহলে আমি বলবো এই আধুনিক কৃষি। 1 বিঘা জমি অর্থাৎ 33% জমিতে শশার গাছ থাকে 4,500-এর মতো, বা 4,000 থেকে 4,500। আপনি 4,000-এর হিসাব যদি ধরেন, প্রত্যেক গাছে আপনি 4 থেকে 5 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। তাহলে আপনি হিসাব করেন 50 থেকে যদি কেজি হয়, আপনি 4,000 যদি গাছ হয় তাহলে 400 টাকা 4 কেজি হইলে। 2 কেজি যদি হয় তাহলে 200 টাকা। তাহলে আপনি হিসাবটাকে অবশ্যই ইন্ডাস্ট্রি আকারে চিন্তা করবেন, মানে আপনার বাপ দাদা কী করেছে বা যারা করছে তারা কীভাবে করছে তা না। আমরা বলছি যে আধুনিক কৃষি ক্যালকুলেটিভ কৃষি, ইন্ডাস্ট্রিয়াল কৃষি, যেখানে আমি কেন টাকা ইনভেস্ট করছি, দিন শেষে আমি কত টাকা পাবো, কতদিন পরে পাবো, সব কিছু। তো যে কারণে আপনি জেনে বুঝে এই সেক্টরটাকে ইনভেস্ট করেন, সবচেয়ে কম পুঁজিতে সবচেয়ে বেশি লাভ পাওয়ার মতো একটি সেক্টর হচ্ছে এই স্মার্ট এগ্রিকালচার। পাশাপাশি হচ্ছে যে আপনি অবশ্যই বিজনেস চিন্তা করতে হবে, যে আপনার বিজনেসে আপনি যতটুকু সময় দেবেন আপনি ততটুকু রিটার্ন পাবেন। আর এই জায়গাটা হচ্ছে খুব সেনসিটিভ। আপনার প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে, আপনার এলাকার লোকজন আপনার ফসলটা উঠিয়ে দিতে পারে, অথবা আপনার হচ্ছে মার্কেট অনেক সময় ফল করতে পারে। তো সব মিলেই হচ্ছে যদি আপনার মেধা পরিশ্রম যদি ঠিক থাকে, তাহলে আপনি এই জায়গাতে ভালো করতে পারবেন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কোনো বিজনেস নেই যে এত সম্ভাবনাময়। আচ্ছা, আপনি বলছেন এটি একটি সম্ভাবনাময় জায়গা, তরুণদের নিয়ে আপনি কাজ করছেন, তো কি কি সমস্যার দেখছেন বা কেমন বাধা দেখছেন, এটা সমাধানটা কি আসলে? মানে যদি কেউ কোনো কিছু করতে চায়, সেই করাটার মধ্যে যদি তার দৃঢ়তা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে কোনোটাই বাধা না। সো এখানে যে বিষয়টা হচ্ছে যে যারা কৃষির প্রতি আগ্রহী, সমাজের মানুষের যে বাধাগুলো, যে সামাজিক মানে মানুষের দৃষ্টি, যে কতর কথাবার্তা, তারপরে হচ্ছে অর্থের সাপোর্ট ঠিক মতো পাচ্ছে না, তারপরে আবার বন্ধু বান্ধবরা তাদেরকে কৃষক বলছে বা এগুলো কী করছিস, পাগলা হয়েছিস কিনা, তো এগুলো তারা কিন্তু ওভারকাম করতে পারতেছে। তাদের মেন যে দরকার যে আমি উদ্যোক্তা হব, উদ্যোক্তা কিন্তু সবাই হতে পারে না। আবার সেইটা হচ্ছে যে আমি সবচেয়ে অবহেলিত একটা সেক্টর, আমি কৃষি উদ্যোক্তা হব, মনে প্রাণে আগে ভিতর থেকে শক্ত হতে হয়, তাহলে আপনি এটা প্রথমে ওভারকাম করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা সাধারণত যারা ইয়াং, হ্যাঁ, বা আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়েছি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, তাদের মেন যে প্রবলেম হয় টাকার সাপোর্ট, বিনিয়োগ দরকার। তো আপনি যতই ইচ্ছা শক্তি থাকুক, আপনার টাকার সাপোর্টটা লাগবে। কারণ আপনি যখন ব্যবসা চিন্তা করেন তখন ব্যবসায় পুঁজি লাগবে। এই পুঁজিটার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ব্যাংকের যে সাপোর্টগুলো, সেটা কিন্তু আমরা অ্যাবিলিটি পাচ্ছি না। মানে সবাই বলবে যে আমি দিচ্ছি, আসো, এই করছি সেই করছি, তখন আপনাকে ধরায় দিবে যে আপনি দলিল দেন, জমির দলিল দেন, তারপরে হচ্ছে আপনি আরও সব বিভিন্ন ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো আপনার দেওয়ার অ্যাবিলিটি ওই সময় থাকবে না, কারণ আপনার ফ্যামিলি তো আপনাকে সাপোর্ট দেয় না। তাহলে আপনি জমির দলিল কেমনে পাবেন, আপনি কেবল গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন। তো এই জায়গা থেকে ব্যাংকের যদি একটা সহজ শর্তে কোনো লোনের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু উদ্যোক্তা আরও বেশি তৈরি হবে। আর আসলে আরেকটা প্রবলেম হচ্ছে ব্যাংকগুলোও কিন্তু এই কৃষিতে ইনভেস্ট করতে চায় না। তারা হয় অন্য সেক্টরগুলোতে দোকান দেন, তখন আপনাকে দিবে, টাকা দিবে, এরকম হয়। তো যে কারণে আমরা যদি প্রবলেম বলি, তাহলে হচ্ছে আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, এটা একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা টাকা অ্যাবিলিটি পাচ্ছি না, যারা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, শিক্ষিত যারা আমরা ইয়াং, তারা টাকার অভাবে কিন্তু এই উদ্যোক্তা হতে পারছি না। আবার এই সাপোর্টটা কিন্তু দেখেন এনজিও থেকে যখন নেওয়া হচ্ছে, তখন কিন্তু একটা চাপ, আপনার প্রত্যেক সপ্তাহে কিস্তি দিতে হচ্ছে অথবা মাসিক কিস্তি দিতে হচ্ছে। তখন আপনি তো এগ্রিকালচার, এটা তো ব্যবসা, ব্যবসা তো আপনি ইনভেস্ট করলে তো রিটার্ন পাচ্ছেন না। তাহলে আপনি 2 দিন পর থেকে যদি আপনার রিটার্ন দিতে হয়, আপনি 1 লাখ টাকা নিলেন, সেখানে 1,30,000 টাকা দিতে হচ্ছে, তাহলে আপনার উদ্যোক্তা হবেন কেমনে? তো ব্যারিয়ার বলতে বিনিয়োগ, সামাজিকতা, এগুলোই ব্যারিয়ার। তারপরে দিন শেষে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে বাঁচি, যে কোনো বাধাই বাধা না যদি আপনি উদ্যোক্তা হতে চান। আর সেই জায়গাতে একমাত্র পথ, আমি আমার জায়গা থেকে মনে করি, আমি নিজেই উদাহরণ, যে স্মার্ট কৃষি। আপনার জেদি হতে হবে,
পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, দিন শেষে আপনিই জয়ী। আপনি স্মার্ট কৃষি নিয়ে কথা বলছেন। আদি কৃষি এবং স্মার্ট কৃষির পার্থক্য কী, এবং সাধারণ কৃষক যারা আছে তারা যদি স্মার্ট কৃষিতে আসতে চায় তাহলে তাদের করণীয়টা কী? যেখানে প্রযুক্তি থাকে না, যেখানে করতে হবে, বাপদাদার জমি আছে তাই আমরা বীজ বুনিয়ে দিলাম এবং জাস্ট দিন শেষে যা আসলো ওইটাই হচ্ছে আদি কৃষি। আর আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল কৃষি বা স্মার্ট কৃষির কথা বলি, যে জায়গাতে আমি টাকা ইনভেস্ট করব, কোন সময় ইনভেস্ট করব, কোন ফসলে ইনভেস্ট করব, কোন জাতের উপর, কোন পদ্ধতির উপর এবং কত টাকা দিন শেষে পাবো, টোটালি ক্যালকুলেটিভ কৃষি। মানে এখানে আপনি ব্যবসা চিন্তা করতে পারেন, নর্মালি কৃষি না। আদি কৃষি হচ্ছে অশিক্ষিতদের জন্য, যারা গতানুগতিক কৃষি করে, আর যারা শিক্ষিত সচেতন মহল তাদের জন্য স্মার্ট কৃষি। আপনি যদি সাধারণ কৃষকের চিন্তা করেন তাহলে আগে আপনার নিজেকে স্মার্ট উদ্যোক্তা হতে হবে, অথবা উদ্যোক্তা তৈরি করতে হবে যাদের মাধ্যমে ওই এলাকার মানুষগুলো দেখবে, জানবে, তারপরে চেঞ্জ হবে। এটাই হচ্ছে উত্তম পন্থা। মানুষ যা দেখে তা বিশ্বাস করে, যা শুনে তা বিশ্বাস করে না। সো আপনাকে দেখাইতে হবে। আমার মনে হয় যে এখানেও কিন্তু তরুণদেরই ভূমিকা মুখ্য। এক্স্যাক্টলি, আপনি তরুণ এবং হচ্ছে শিক্ষিত মহল, সচেতন মহল, এখানে শুধু তরুণ না, এখানে বুড়ো 50 বছরের বুড়ো মানুষও আসতে পারে যদি তারা সচেতন হয়, তারা পরিশ্রমী হয়, তাহলে তারা আসতে পারে। এখানে বিষয় হচ্ছে তরুণ তো আসবেই, কারণ তরুণরা সবসময় নতুনের দিকে ছোটে, নতুন কিছু করতে চায়। একটু আপনার কাছে জানতে চাই যে এ যাবৎকালে আপনি কতজন তরুণের কর্মসংস্থান তৈরি করেছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন, এগুলো কিভাবে আসলে দিন শেষে প্রশান্তির জায়গা কতটুকু? আমি যদি বলি যে আপনি প্রত্যেকটা পেশা শুধু পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে নিতে পারেন, তাহলে সেই জায়গাতে আপনার ভালো হবে, এটা স্বাভাবিক। তো সেটা কিন্তু উদাহরণ আমি এগ্রিকালচার পড়াশোনা, চাকরি, তারপরে হচ্ছে বিজনেস। এখানে দেখেন খুব আগে না, করোনা প্যান্ডামিকের ঠিক 2 মাস আগে, আপনার 2020 সালে 28শে ফেব্রুয়ারি আমার প্রতিষ্ঠানে খুঁটি গাড়ি। আর সেই জায়গায় স্বপ্ন কিন্তু একাই দেখেছিলাম, একটা চোখে। পুঁজিও ছিল না, মাত্র 20,000 টাকা নিয়ে আমার শুরু করার প্রতিষ্ঠান। সেই জায়গাতে 30 শতক জায়গাতে আমার পুঁজি খুঁটি গাড়লাম। তারপরে দেখা গেল যে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো, যে প্রতিষ্ঠানের নাম এগ্রোওয়ান। সেই জায়গা থেকে কিন্তু আজকে মাত্র 3 বছরের ব্যবধান, 3 বছর হতে আরও 2 মাস বাকি। এখানে কিন্তু কর্মসংস্থান হয়েছে সরাসরি 65 জন লোকের। আমার প্রতিষ্ঠানে 65 জন লোক এখানে চাকরি করছে, মেহেরপুর এবং বগুড়াতে 2টা শাখা থেকে। আপনি যে কোনো ব্যবসা করতে যান, আপনার যদি স্কিল না থাকে, প্রশিক্ষণ না থাকে, আপনি কিন্তু পারবেন না। শুধু ভালো প্রোডাক্টই কিন্তু আপনার সফলতা নিয়ে যেতে পারে না, ভালো নলেজ লাগে। তো ওই জায়গাতে আমরা প্রত্যেক মাসে আমরা 1000 উদ্যোক্তাকে আমরা ট্রেনিং দিচ্ছি। আমার প্রশান্তি বলতে, যখন আপনি আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন, তখন অবশ্যই আপনি শান্তি পাবেন। আমার ড্রিমটা হচ্ছে যে আমি যেই সেক্টরে আছি, আমি যে কাজটি করি, এই কাজটি করে অনেক মানুষ ভালো করছে, অনেক মানুষের মুখে হাসি আসতেছে, অনেক মানুষ বিদেশ থেকে বাংলাদেশে এসে তারা এই কাজ করে মাসে 1 লাখ টাকা ইনকাম করছে। তো এরকম শোনার পরে, আপনি এত মানুষের মুখে হাসি দেখার পরে, যে মানুষগুলো বিদেশে কষ্ট পাচ্ছে অথবা বাংলাদেশে কোনো পেশা খুঁজে পাচ্ছে না, তারা এই কৃষিতে অল্প কিছু বিনিয়োগের মাধ্যমে এই হাসিটা পড়ছে। যখন এই হাসিগুলো দেখি, এই জিনিসগুলো না অনেক ভালো লাগে। আর এই ভালো লাগাই হচ্ছে আমার কাজে আর স্পিড দেয়। না হলে কোনো মানুষের নেশা বা ভালো লাগা না থাকলে এই যে 3 বছরের মধ্যে এতটা পরিবর্তন হতে পারে না। এগিয়ে যাবে সমাজ, এগিয়ে যাবে বাংলাদেশ, এই স্বপ্নই আমরা দেখি। দৈনিক করতোয়ার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ দৈনিক করতোয়াকে, যে যুবকদের নিয়ে এবং আধুনিক কৃষি নিয়ে কাজ করার জন্য। স্মার্ট কৃষির উদ্দেশ্যই হচ্ছে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো। এক্ষেত্রে তরুণদের কৃষিতে অংশগ্রহণ এবং স্মার্ট কৃষিই হতে পারে সহায়ক। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাহাত রূপান্তর।